নমস্কার। আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের স্মরণে থাকবে এর আগে দুটো প্রতিবেদন আমি পেশ করেছিলাম। তাতে উল্লেখ করেছিলাম বিজেপি পশ্চিমবঙ্গে 2026 সালে তৃতীয় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে এবং বামপন্থীরা তাদের ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। এটা আমার কথা নয়, এটা রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তাদের মতামত বলেই ধরে নেওয়া হচ্ছে। বলতে গিয়ে আমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা উল্লেখ করেছিলাম, যার মাধ্যমে শাসক দল আহ, বেশ খানিকটা সাফল্য পেয়েছেন। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পেছনে গাঢ় ঘুটঘুটে অন্ধকার রয়েছে। কি কি কারণে বঞ্চিত হচ্ছে মানুষ, সেইটাকে প্রকাশ্যে আনা হচ্ছে না। শাসক দল স্বাভাবিকভাবেই যে লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পেছনে যে গাঢ় ঘুটঘুটে অন্ধকার, শোষণ, বঞ্চনা, নিপীড়ন, এগুলোকে প্রকাশিত হতে বাধা সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। সেই জায়গাটাকে প্রকাশ্যে নিয়ে আসার দায়িত্ব যদি বামপন্থীরা নিতে পারে, তাহলে নিশ্চিতভাবে তাদের সাফল্য আসবে এবং এই শাসকের প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের মোহ কাটিয়ে তাদের দিকে নিয়ে আসতে সক্ষম হবে বামপন্থীরা। তার জন্য উপযুক্ত ভূমিকা বামপন্থীদের গ্রহণ করতে হবে। এই বিষয়ে আমার বেশ কিছু আলোকপাত করেছিলাম এই বিষয়কে কেন্দ্র করে। ঠিক সেইভাবে বামপন্থীদের দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হতে গেলে আরেকটি যে পথ, সেই পথটার কথা আজকে উল্লেখ করব। সেটা হলো বামপন্থীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। এই বিষয় নিয়ে আমার মূল প্রতিবেদন। আহ, আবেদন থাকবে প্রতিবেদনটি শুনে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। প্রিয় দর্শক, নিশ্চিতভাবেই আপনারা লক্ষ্য করেছেন 2011 সালের বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বামপন্থীদের দলীয় সংগঠন ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই বামপন্থীদের দলীয় সংগঠন দুর্বল হবার দুটো প্রধান কারণ। এই দুটো প্রধান কারণে প্রথম কারণ উল্লেখ করব আমি, সেটা হচ্ছে, এটা অভিযোগটা বামপন্থীরা বারে বারে করে আসে, সেটা হচ্ছে শাসক দল তাদের ব্যর্থতা ঢাকবার জন্যে বিরোধী দল অর্থাৎ বামপন্থীদের কর্মী সমর্থকদের উপর একটি দমনমূলক, নিপীড়নমূলক একটি আহ, হচ্ছে অবস্থা কায়েম করতে চাইছে, যার ফলে কর্মী সমর্থকদের, বামপন্থী কর্মী সমর্থকদের ভীত সন্ত্রস্ত করে দিতে চাইছে। স্বাভাবিকভাবেই একটা অংশের বামপন্থী কর্মী সমর্থকরা হচ্ছে সেইভাবে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে হচ্ছে যুক্ত নেই, তারা কর্মকাণ্ড থেকে খানিকটা হচ্ছে বিচ্ছিন্ন হয়েছে। এটা একটা কারণ গেল। দ্বিতীয় বড় কারণটি বা প্রধান কারণটি হলো বামফ্রন্টের এই মুহূর্তে সব থেকে বড় শরিক সিপিআইএম পার্টি। এই সিপিআইএম পার্টির নেতৃত্বের মোড়ের মধ্যে যে একটা মানসিকতা মেদ জন্মেছে বলে একটা কথা প্রচার হয়েছে সম্প্রতি, সেই মানসিকতা মেদ জন্মাবার কারণে কিন্তু সাংগঠনিক অবস্থা বামপন্থীদের বিশেষ করে গ্রামীণ এলাকায় দুর্বল হয়েছে। যে কথা আমি প্রথম উল্লেখ করেছিলাম, বামপন্থীদের শক্তি খানিকটা বৃদ্ধি হয়েছে আগের থেকে, শক্তি খানিকটা তারা বৃদ্ধি করতে পেরেছে জনসমর্থনের ভিত্তিতে। সেটা হয়েছে মূলত শহর কেন্দ্রিক। গ্রামীণ এলাকায় কিন্তু বামপন্থীরা সেইভাবে এখনো পর্যন্ত সাংগঠনিক প্রক্রিয়াকে নতুন করে সাজিয়ে তুলতে সক্ষম হতে পারছে না। এর প্রধান কারণ ওই যে বললাম, বামপন্থী নেতৃত্বের মধ্যে, সিপিআইএম পার্টির নেতৃত্বের মধ্যে একটি মানসিকতা মেদ জন্মে যাওয়া, যার ফলে তারা কিন্তু একটি আলাদা অহমিকার মধ্যে তারা পড়ে রয়েছে। অহমিকায় ভুগছে তারা, আত্ম অহংকারে ভুগছে। স্বাভাবিকভাবেই তারা গ্রামীণ এলাকার পার্টির সংগঠনগুলোর দিকে তারা নজর দিতে পারছে না। এই এই মানসিকতায় মেদ বা অহমিকা বোধ কাটিয়ে তারা যদি পার্টির সংগঠনের দিকে নজর দিতে পারে, তাহলে সাংগঠনিক অবস্থা খানিকটা ভালো হতে পারে। সাংগঠনিক অবস্থা কোনো রাজনৈতিক দলের যদি খারাপ থাকে, সেই রাজনৈতিক দল রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে বড় বাধা তৈরি হয়। যে বাধাটা এই মুহূর্তে রয়েছে হচ্ছে বিজেপির মধ্যে। বিজেপির সাংগঠনিক দুর্বলতার কারণে কিন্তু তারা ধীরে 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 একদম নিচু স্তরে গিয়ে পড়েছে। ঠিক সেইভাবে বামপন্থীরা যদি তাদের সাংগঠনিক অবস্থাগুলোকে যে নতুন করে আবার ঢেলে সাজাতে পারে, তাহলে পার্টি শক্তিশালী হতে পারে। এখন এই সাংগঠনিক দুর্বলতা কিভাবে এলো, কেন এলো? দেখুন, আপনারা একটা কথা আগে প্রচলিত ছিল, একটা বামপন্থী বিশেষ করে সিপিআইএম পার্টির একজন সদস্য
সে কিন্তু একটা কথা বলে দিতে পারতো যে তার বুথে কোন ভোটার কোন পরিবারে কোন অবস্থার মধ্যে রয়েছে, কতগুলো ভোট হচ্ছে শাসক পেতে পারে, কতগুলো ভোট বিরোধীরা পেতে পারে। এই হিসাবটা কিন্তু এক কথায় চোখ বন্ধ করে বলে দিত বলে শোনা যায়। এবং ভোটার তালিকা সম্পর্কে তাদের একদম নখদর্পণে ছিল কোন ভোটারের বাড়ি কোথায়, কোন ভোটার কি কাজের সঙ্গে যুক্ত, কোন ভোটার এই মুহূর্তে বাড়িতে নেই, কোন ভোটার কাজের তাগিদে বাইরে আছে। এই খবর কিন্তু তাদের কাছে ছিল। এই জায়গা থেকে বামপন্থীরা কিন্তু সেই জায়গায় আর নেই। সেই জায়গাটা ভীষণ পরিমাণে ঘাটতি হয়েছে। এর প্রধান কারণ বামপন্থীদের নিচুতলার যে কর্মী সমর্থকরা বা নিচুতলার যে শাখা সংগঠনগুলো, এই সংগঠনগুলোর নেতৃত্বে যারা রয়েছেন তাদের মধ্যে একটা বড় গাফিলতি কিন্তু লক্ষ্য করা গেছে। তারা আর জনগণের কাছে যেতে চাইছে না। একটা কথা প্রকাশ ছিল, একজন বামপন্থী সদস্য, একজন সিপিএম পার্টির সদস্য হবে চুম্বকের মতো। তারা আকৃষ্ট করে মানুষকে আকৃষ্ট করবে, মানুষ তাকে থেকে আকৃষ্ট হয়ে তার দিকে আসবে, তাকে সমর্থন করবে, তার যে কার্যকলাপ, যার চরিত্র হওয়া উচিত সেদিকে নজর রাখবে। সেই জায়গাটায় বড় ঘাটতি দেখা দিয়েছে বামপন্থীদের মধ্যে, বিশেষ করে সিপিআই পার্টির দলীয় যে সংগঠন, সেই সংগঠনের বিশেষ করে শাখা আর এরিয়া কমিটির নেতৃত্বের মধ্যে একটা কিন্তু বড় গাফিলতি দেখা দিয়েছে। আমি যে কথাগুলো বলবো, সিপিআই পার্টির কোনো নেতৃত্বের কাছে যদি পৌঁছায়, তিনি আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। এটা কিন্তু ঘটনা আমরা গ্রামগঞ্জে থেকে আমরা দেখেছি। আমরা বেশ কিছু জায়গায় পর্যালোচনা করতে গিয়ে এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। সেই কারণে আমি এগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাইছি, কিভাবে বামপন্থীরা শক্তিশালী হতে পারে, কোন প্রক্রিয়া অবলম্বন করলে পরে। দেখুন, এই সংগঠন দুর্বল হওয়ার পেছনে একটা কারণ, আর একটা যে দুটো কারণ, একটা হচ্ছে শাসকের দমনমূলক নিপীড়নমূলক যে অবস্থা, আর একটা হচ্ছে দলীয় নেতৃত্বের একটা গাফিলতি। এর কারণে এই মুহূর্তে দেখবেন সংগঠনে দুটো স্তর তুলে দেওয়া হয়েছে। শাখার পরে চলে গেছে এরিয়া কমিটি, তার মাঝে ছিল জোনাল কমিটি, লোকাল কমিটি, এই মুহূর্তে কিন্তু আর নেই। স্বাভাবিকভাবে নেতৃত্বের একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। শাখাগুলোকে পরিচর্যা করবার জন্য লোকাল কমিটি দেখভাল করত, লোকাল কমিটিকে জোনাল কমিটি দেখভাল করত। এই দুটো স্তর যখন নেই, একবারে চলে গেছে সেই এরিয়া কমিটিতে। শাখার পরে শাখার যে নেতৃত্ব ছিল তার একটা অংশ জোনাল কমিটিতে বা লোকাল কমিটি স্থান পেত। তারা নেতৃত্বের ভূমিকা থেকে সংগঠনটা পরিচালনা করত। এই লোকাল কমিটি থেকে তার মধ্যে একটা অংশ ছিল জোনাল কমিটিতে, তারা আবার লোকাল কমিটিতে দেখভাল করত। এইভাবে একটা পর্যায়ক্রমে সংগঠনটা পরিচালিত হতো। স্বাভাবিকভাবেই সাংগঠনিক প্রক্রিয়া শক্তিশালী ছিল বামপন্থীদের। আর এই দুটো পর্যায়ে তুলে দেওয়ার কারণে সরাসরি এক দলীয় যে কর্মী যা নেতৃত্বের একটা বড় অভাব তৈরি হয়েছে। সরাসরি শাখা থেকে চলে গেছে এরিয়া কমিটিতে বড় নেতৃত্ব, তারা আর সেইভাবে বামপন্থী কার্যকলাপের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারছে না। তারা খানিকটা হতাশার অবস্থার মধ্যে পড়েছে। এই দিকে যদি নজর দেয়, নতুন করে এরিয়া কমিটির পরে যদি নতুন আরো কমিটি তৈরি করা যায়, নেতৃত্বকে একটা জায়গা দেওয়া যায়, তাহলে পরে কিন্তু আবার পার্টির কাজে তাদের আগ্রহ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহলের একটা অংশ। এই সূত্র মারফত আমরা যে খবরগুলো পাচ্ছি এবং আমরা যে প্রতিবেদনগুলো প্রকাশ করি, এই প্রতিবেদনগুলো দেখে গ্রাম অঞ্চল থেকে বহু মানুষ কিন্তু আমাদের কাছে এই কথাগুলোই বলছে। ঠিক সেইভাবেই একটি জেলার থেকে কয়েকজন মানুষ ফোন করেছিল, তাদের কথার ভিত্তিতেই আমার এই প্রতিবেদনটা, যে উচ্চ স্তরের নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে নিচ স্তরে আর আসতে চাইছে না। তারা ওখান থেকে হুইপ জারি করে শাখা কমিটিগুলোকে পরিচালনা করতে চাইছে, কিন্তু শাখা কমিটির কোথায় দুর্বলতা সেটা দেখভাল করতে আর চাইছে না এরিয়া কমিটির ওই মানসিকতা মেধে জন্মে যাওয়া নেতৃত্বরা। এখন তো একটা অবস্থা হয়ে গেছে ওই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে পার্টি পরিচালনা করবার। তিনি দেখা যায় সমস্ত কিছু এই সোশ্যাল মাধ্যমের মধ্য দিয়ে পরিচালনা করতে চায়। ঠিক সেইভাবে আমরা লক্ষ্য করেছি এই বামপন্থী, বিশেষ করে সিপিআইএম পার্টির এই চরিত্রটা তাদের মধ্যে ঢুকেছে, যে এই হোয়াটসঅ্যাপ বা বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সংগঠন পরিচালনা করার। কোনো রাজনৈতিক দলের সংগঠন কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলতে পারে না। বলুন তো, আপনি আপনার এলাকায় একটু খোঁজ নিয়ে দেখুন, যদি কোনো সিপিএম পার্টির নেতৃত্ব দেখে থাকেন,
আপনি নিজে বলুন, আপনি কতদিন, বিশেষ করে আমি এরিয়া কমিটির নেতৃত্বের কথা বলবো, আপনি কবার কোন গ্রাম অঞ্চলে গেছেন পার্টির শাখাকে নিয়ে একটা সভা করবার জন্যে? যদি সভা করে থাকেন, সেই এলাকার সাধারণ কর্মী যারা, যারা পার্টির দরদি, যারা পার্টির সিপিআইএম পার্টির কর্মী, তাদেরকে নিয়ে কি কোনো আলোচনায় বসেছেন? আপনি সেই চলে যান ভোটের সময়, তার আগে তার কাছাকাছি আপনার যাওয়ার সময় হয় না। এগুলো আপনাকে কাটিয়ে তুলতে হবে যদি আপনার সংগঠনকে শক্তিশালী করতে চান। আর মাথায় রাখবেন, আপনার পার্টির সংগঠন যদি শক্তিশালী না হয় গ্রাম অঞ্চলের, তাহলে আপনার পার্টির দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে। অতএব আমার আলোচনার মূল বিষয় হলো পার্টির উচ্চ স্তরের নেতৃত্বকে একটু গ্রামমুখী হতে হবে। কারণ এই লড়াই আন্দোলনগুলো তো আপনারা এখন কিন্তু বামপন্থীদের লড়াই আন্দোলন এই মুহূর্তে শহর কেন্দ্রিক হয়েছে, গ্রাম কেন্দ্রিক করতে হবে, গ্রামমুখী হতে হবে। গ্রামে প্রচুর অসংগঠিত শ্রমিকরা কাজ করছে, তাদের সমস্যাগুলো নিয়ে লড়াই আন্দোলন করবার দিকে আপনাদের নজর দিতে হবে। একটা সময় ছিল কৃষি শ্রমিক, দিনমজুর, সেই কৃষি শ্রমিক এখন নেই। কৃষি শ্রমিকরা কনভার্ট হয়েছে অন্য কর্মক্ষেত্রে, সেখানে তারা কাজ করছে। একটা ব্যাপক অংশের কৃষি শ্রমিক কৃষি ক্ষেত্র থেকে কনভার্ট হয়ে তারা অন্য অসংগঠিত শ্রমিকে রূপান্তরিত হয়েছে। তাদের দাবি দেওয়াগুলো নিয়ে যদি লড়াই আন্দোলন আপনারা করতে পারেন, নিশ্চিতভাবে বিশ্বাস আবার আপনাদের প্রতি আসবে। যেভাবে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে আন্দোলন করে লড়াই করে আপনারা বিড়ি শ্রমিকদের বেতন মজুরি বৃদ্ধি করতে পেরেছেন, ঠিক সেইভাবে গ্রামীণ এলাকায় যে সমস্ত অসংগঠিত শ্রমিক প্রচুর, হাজার হাজার, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। একটু গ্রামীণ এলাকায় যদি একটু নজর দেন, হাজার হাজার অসংগঠিত শ্রমিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তাদেরকে যদি আপনারা সংগঠিত করতে পারেন, ঐক্যবদ্ধ করতে পারেন, তাহলে আপনাদের সংগঠনটা শক্তিশালী হবে, আপনাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। আর রাজনৈতিক শক্তি বৃদ্ধি পেতে গেলে আপনাদের ওই অহমিকা বোধ, গায়ে মানে না আপনি মনোল, এই ভাবনাকে দূরে সরিয়ে রেখে গ্রামমুখী হতে হবে এবং শাখা কমিটিগুলোকে পরিচর্যা করতে হবে। তাহলে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। এইভাবেই সংগঠনটা দ্বিতীয় সারিতে উঠে আসতে পারে, এ আর একটা পথ বলে আমার মনে হয়। সেই কারণে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিবেদনের মতামত সম্পর্কে আপনারা মতামত আপনাদের নিশ্চিতভাবে জানাবেন। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।